জেড খান পান্নার মেসেজ থেকে। আওয়ামী এই আইনজীবী শহীদ সাইফুল ইসলাম। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য পাওয়া গেছে ভুয়া মুক্তিযোদ্ধা জেড খান পান্নার মেসেজ থেকে। আওয়ামী এই আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে জেড খান পান্না। একটি চ্যাটিংয়ে তিনি লিখেছেন, দাড়িওয়ালা উকিল বেশি হয়ে গিয়েছে, আরো দু একটারে খেয়ে দাও, আদালতে আমরা আছি। এখন অল্প কয়েকদিন জেলে থাকলেও 30 তারিখের পরে পুরস্কার পাবা। আরেকটি মেসেজে তিনি লিখেছেন, সুযোগ হাতছাড়া হয়েছে তোমাদের কারণে। কালকে সব হয়ে যেত, পরিকল্পনা ছিল কুপিয়ে মারার পর হিন্দুদের বাড়িতে হামলা হলে ভারত থেকে ট্রুপ চলে আসবে। ওরা যেহেতু হামলা করেনি, তোমাদেরই উচিত ছিল নিজেরা নিজেদের বাড়ি ঘরে আগুন দেওয়া। পেছনের ঘটনা বাদ দিয়ে 30 তারিখের পরিকল্পনায় মনোযোগী হও সবাই। শহীদ আলিফ হত্যাকাণ্ড নিয়ে আরেকজন লিখেছেন, কালকে আদালতে একটা লাশ পড়বে। হিন্দু ভাইদের পাশে আমাদের সবাইকে থাকতে হবে, ব্রিগেড মেজরের কমান্ড মেনে চলতে হবে। 30 তারিখের কর্মসূচি নিয়ে গ্রুপটিতে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে দেশ দখলের ভয়ঙ্কর সব আলোচনা করার ভিডিও হাতে এসেছে আমাদের। তারা বানালি অস্ত্রগুলি আছে, এই অস্ত্রগুলি কোথায় আছে তা আমার কাছে অলরেডি খবর এসেছে। আমি নিউজ দিচ্ছি গোয়েন্দাদের মাধ্যমে। তারা বলেছে 5000-এর বেশি তারা অস্ত্র আছে, M60 রাইফেল, সাইবার রাইফেল আছে, 47 রাইফেল আছে, তাদের কাছে অত্যাধুনিক। আলোচকদের একজন বলছিলেন, সাবেক এবং বর্তমান পুলিশের সমন্বয়ে 1700 অস্ত্রধারী গ্যারিলা প্রস্তুত করা হয়েছে 30 নভেম্বরের জন্য। আমরা ইতিমধ্যে কথা বলেছি, পুলিশ পার্টির কথা বলছি, পুলিশের অনেক উদ্যোগতা প্রত্যেকটা আইন থেকে শুরু করে পুলিশ পার্টিরা এসে নির্দেশের পুরোনো আমার সাথে কথা বলে আমাদের যোগাযোগ রক্ষা করছে। ঢাকা শহরকে কিভাবে ব্লক করা হবে সেই পরিকল্পনাও করা হচ্ছে এসব জুম মিটিংগুলোতে। আমাদের কাজ হলো আব্দুল্লাহপুর, আব্দুল্লাহপুর, আশুলিয়া, টঙ্গী আছে, আমরা উত্তরা ওইটা একটা ব্লক দিবেন, তাহলে আমরা খুব সহজে আমাদের কাজ সফলতা পাবো। সশস্ত্র যুদ্ধের জন্য পুরো দেশকে মোট 10টি বিভাগে বিভক্ত করা হয়েছে, যেখানে একজন করে ব্রিগেড মেজর নিয়োগ দেওয়া হয়েছে, যাদের সবাই দেশেই অবস্থান করছেন। এর মধ্যে গ্রুপে প্রাপ্ত জেড খান পান্নার নম্বরটিতে মেসেজ পাঠানো হলে মুহূর্তেই সাড়া দেন তিনি। কল করতেই গড় গড় করে সবকিছু স্বীকার করেন। জেড খান পান্না, জি আমি তাই। 30 তারিখ 50 থেকে 80% পুলিশ, আনসার, এমনকি সচিবালয়ের আমলারাও তাদের পক্ষে মাঠে নামবে বলে স্বীকার করেন গেরিলা আক্রমণের পরিকল্পনাকারী জেড খান পান্না। আপনারা কি কোনো গেরিলা ইনভেশন হামলা করা যাবে? ঢাকার স্টুডেন্টরা যদি এখনো সাপোর্টার্স অর্গানাইজ হইতে নামে, এই অ্যাডমিনিস্ট্রেশনের 50% না 80% লোক নামে আসবে, পার্টিকুলারলি পুলিশ, আনসার এবং সেক্রেটারিয়েট থেকে। পালিয়ে যাওয়ার আগে এই ভিডিও প্রচারের সাথে সাথে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাকে গ্রেফতার করতে হবে, তাহলে চক্রান্তকারীদের আরও পরিকল্পনার তথ্য পাওয়া যেতে পারে। ভবিষ্যতে এ ধরনের ষড়যন্ত্র বন্ধ করতে গ্রুপে থাকা সকলের মোবাইল নম্বর এবং চেহারা দেখে শনাক্তের পর দ্রুত গ্রেফতার করতে হবে। সূত্র জানিয়েছে, ডিজিএফআই প্রধানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে চলছে এসব দেশবিরোধী তৎপরতা। আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হলেও তাদেরকে ক্ষমতা প্রয়োগ করতে দেওয়া হচ্ছে না, যে কারণে আওয়ামী লীগ নেতারা বেশিরভাগ এখনো দেশে থাকলেও তাদেরকে ধরা হচ্ছে না। অতএব সেনাবাহিনীর উচ্চপদস্থ হাসিনাপন্থী অফিসারদেরকে দ্রুত সেনাবাহিনী থেকে সরাতে হবে। 5 তারিখ সেনাপ্রধান যে ভূমিকা রেখেছেন তার জন্য তিনি অবশ্যই প্রশংসার দাবিদার, কিন্তু সেনাপ্রধানকে প্রমাণ করতে হবে তিনি আসলেই নায়ক নাকি খলনায়ক। 5 তারিখের পরেও সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদগুলোতে রদবদল না করা এবং গুম খুনের সাথে জড়িত অফিসারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া সহ বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়া খুবই সন্দেহজনক। সূত্র জানিয়েছে, সেনাপ্রধানের স্ত্রীর সাথে প্রতিনিয়ত শেখ হাসিনার যোগাযোগ রয়েছে। অতএব সেনাপ্রধানকে দ্রুত তার অবস্থান পরিষ্কার করে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদগুলোতে নতুন করে নিয়োগ দিতে হবে। সেনাবাহিনীর জুনিয়র এবং মধ্যম সারির অফিসার এবং সৈনিকদের সবসময় দেশের স্বার্থে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। মনে রাখতে হবে, সেনাবাহিনী আমাদের আস্থার প্রতীক। সিনিয়র অফিসারদের দেশবিরোধী আদেশ এলে সৈনিকদেরকে নিয়ে তাদেরকে প্রতিহত করতে হবে। মনে রাখতে হবে, সংখ্যায় আপনাদের মতো দেশপ্রেমিকদের সংখ্যাই এখনো সেনাবাহিনীতে বেশি। দেশের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী যদি জনগণকে ডাক দেয়, তাহলে এ দেশের প্রতিটি মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে থাকা ভারতীয় গুপ্তচর আসিফ নজরুল, মিলিটারি সেক্রেটারি ফেরদৌস হাসান সেলিম এবং প্রেস সেক্রেটারি শফিকুল আলমকে দ্রুত সরাতে হবে। প্রধান উপদেষ্টার সাথে ছাত্র নেতাদের সাক্ষাতের পথ
সহজ করতে হবে। আসিফ নজরুল্লাহ অসৎ উদ্দেশ্যে মাহফুজ আলমকে তার পাশ থেকে সরিয়েছে। অতএব যত দ্রুত সম্ভব মাহফুজ আলমকে আবারও বিশেষ সহকারীর পদে ফিরিয়ে আনতে হবে। গুরুত্বপূর্ণ যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে নাহিদ এবং আসিফদের মতামত প্রধান উপদেষ্টাকে গুরুত্বের সাথে নিতে হবে। জেডাই খান পান্নাদের ষড়যন্ত্র এবার সফল না হলেও এই ষড়যন্ত্র চলতেই থাকবে। বাংলাদেশের প্রতিটি মানুষকে চোখ কান খোলা রাখতে হবে, মনে রাখতে হবে শত্রু আপনাদের ঘরের কোণেই। ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে তাহলে সবার আগে আওয়ামী লীগ আর শ্রীকৃষ্ণের ভক্তরাই আপনার গলায় ছুরি ধরবে। অতএব শত্রুরা যেন আবারও বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের কাছে বিক্রি করতে না পারে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ হাফেজ। কোনো ধর্মই খারাপ কথা বলে না। আমি নিয়ে গেছি, কেউ বিশ্বাস করে না। ব্যাগ এয়ারপোর্ট দিকে তাকান, শুনেন ঠিক আছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই প্রবাসীর আল্লাহ আমার লই যাও, আমার লই যাও, আল্লাহ তুমি আমার লই যাও। আমি আপুরে সারা থাকবো কেমন একলা? আমার সারা থাকবো না, আমি আমার আপুরে সারা আমি থাকবো না, না আমি থাকবো না, আমি থাকবো না, আমি থাকবো না। আপু আমার যাইতে মানা করছে, আমার পরে যাইতে কইছে। আমার আপু আমার যাইতে মানা করছে, আমার আপু যাইতে মানা করছে। আমার আপু যাইতে কইলি আমি যাবো। আর আমার আপু আমার একলা থাকতে দাও, আমার একলা থাকতে দাও, আমার একলা বইতে কইছে। তোমরা যাও, তোমরা এনে যাও, আমার একলা থাকতে দাও, তোমরা এনে যাও, তোমরা এনে যাও, আমার একলা থাকতে দাও। এনে সবাই যাও, এনে সবাই যাও, এনে সবাই যাও, আমার একলা থাকতে দাও। আমার একলা থাকতে কইছে আমার আপু। আমার আপু কইছে তুমি এনে বইয়েছো, একটু তুমি যাবা না, আমার যাইতে কইছে আমার আপু। আমার আপুর আমি একলা একটু থাকি, আমার আপু আমার আপুর আমি একটু একলা, আমার আপু আমার যে গেলে কি লিখে আপু আমার আমার একটা আশা ছিল, আমার আপুর আমি আপু তো কই আমি পরীক্ষা দিতে যাবো, আর আমার পুরো হইল না আশাটা, আমার আশাটা আসতে হয়ে গেছে। ভাইয়া দরজা খুলতেন। কি বাচ্চার কথা জিজ্ঞেস, কি বাচ্চার কথা জিজ্ঞেস তারা? সাইফুল, এ সাইফুল খোলো। তোমার ওয়াইফ কই? তুমি যে উঠে আসো, তুমি যে বাচ্চাটা আনছিলে, বাচ্চাটা কোথায়? ঢাকা থেকে যে বাচ্চাটা আনছিলে? ঠিক আছে সাইফুল, তুমি বাইরে, সাইফুল বাইরে, তুমি বাইরে দাঁড়াও না। ওর মোবাইলটা নিয়ে এসো, ওর মোবাইলটা আন। এই আসতে, শুধু সাইফুলের মোবাইলটা দিতে বলো। এই শুনেন, এই বাচ্চাটা কোথায় রাখছে? হ্যাঁ, এই দাঁড়া মিঠু, দাঁড়া। এই ব্যাগটা দে, এই দাঁড়া। এই তুমি বাচ্চাটা ওর কাছে দিয়ে আসো তো। তুমি ব্যাগটা হাতে নাও, তুমি ব্যাগটা হাতে নাও, ব্যাগ হাতে নাও, তুমি ব্যাগটা হাতে নাও, তুমি ব্যাগটা হাতে নাও, ব্যাগ হাতে নাও, এই ব্যাগ হাতে নাও, আচ্ছা বাচ্চাটা কি করছো? বাচ্চাটা না ঠিক আছে, আমি তো বুঝছি তো। বাচ্চা কি করছো? বাচ্চা তো তুমি আনছো, যে আনার পর বাচ্চা কে আনছে? আচ্ছা দিছে, তা আইনা কি করছো? কুমিল্লা পর্যন্ত আনছো না তুমি? না তোমারে দিয়ে দিছে, তুমি আইনা কি করছো? কুমিল্লা পর্যন্ত আইনা কি করছো? হ্যাঁ, হাতে দাও ওর ব্যাগ, ওর হাতে দাও, ওর ব্যাগ ওর হাতে দাও। যাও সামনে যাও। কোথায় বাচ্চা পাওয়া গেছে? এই যাও, ডানে যাও। কোথায় আছে? না ওই যে ওর বলছে, আমি তো ব্যাগসহ নিয়ে আসছি। লাগবে না ওরে হাত করা পিছনে পরে দাও, হাত করা নিয়ে ফোনে বললে দাও না, ঢুকে যেতে এদিকে। এই সোহেল, মোবাইল আমার কাছে দাও দেখি।
কোন বাড়িতে রাখছস? কার কাছে রাখছস? কেন দিয়ে দিছিলি? মিঠু ওনার সাথে থাকতে হবে না, দৌড় দিতে পারবে না তুই, ওর এক হাতে ধর। মিঠু তুই জাস্ট ওনার হাতে ধর। আচ্ছা আসেন আসেন, ওর বোরকাটা উদ্ধার করতে হবে, যে বোরকা পরে ইয়ে করছে ওইটাই উদ্ধার করতে। মিঠু ফার করো, হ্যান্ডকাপ আনছো? এই ভাই মিঠু, আমি তোমার একটা ইনস্ট্রাকশন দিছি, তুমি ওইটা যে ওই হাতে সেকেন্ড ইয়ে করো, যাও ওই ওর আর এক হাত ধরো, যাও। না না ওর এই ধরতে হবে না, গায়ে টাচ করবো না, তুমি যাও ফজলুর সামনে যাও, ফজলুর সামনে যাও। ঠিক আছে, এটাই তো না? এই মমিন, আমি ভিডিওতে আছি, অনলাইনে আছি, শুধু ওই ছেলেটা আনবা। এই দাঁড়া দাঁড়া, গেঞ্জি পরতে দাও। গেঞ্জি আনা পরা যাবে না, এই ছেলে যে পিছিয়ে যে ইয়াগুলো করা দাও। কি হইছে? কথা বলেন না, কি এটা